এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। কোথায় নিয়ে যাচ্ছেন? বাজারে। বাজারে। আপনার গ্রাম কোথায়? গ্রাম খানপুর। বিশাল এই পদ্মা নদীর একদিকে রয়েছে বাংলাদেশের রাজশাহী মহানগর এবং আরেকদিকে রয়েছে ভারতের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সেই সীমান্ত কখনো এই পদ্মায় প্রবেশ করেছে, আবার কখনো স্থলভাগ দিয়ে বেঁকে গেছে। সেই সীমান্তের কোল ঘেঁষে রয়েছে বাংলাদেশের গ্রাম চরখানপুর, চরখিদিরপুর, চর মাঝারদিয়ার। ও শুনছিলাম লাস্ট বর্ষায় মনে হয় কাছাকাছি পানি আসছিল। বাংলাদেশের সেই গ্রামগুলোতে বর্ষায় সরাসরি নৌকায় যাওয়া গেলেও অন্য সময় পাড়ি দিতে হয় কিলোমিটারের পর কিলোমিটার চর। ঘণ্টাখানেক হাঁটার পর তারপরে যাওয়া যায় সেই গ্রামগুলোতে। সেই গ্রামের মানুষদের সুখ দুঃখের গল্প শোনার জন্যই পদ্মার সীমান্তবর্তী গ্রাম চরখানপুরে ছিল আমাদের এবারের গন্তব্য। খুব কষ্ট ভাই, অনেক দূর যাওয়া, খুব কষ্ট। শীতের সকালে রাজশাহী শহরে প্রথমে অটোতে চড়ে আমার ছোটবেলার দিনাজপুর জেলা স্কুলের বন্ধু জিমকে সাথে নিয়ে রওনা দিয়েছি ভারত সীমান্তবর্তী গ্রাম চরখানপুরের উদ্দেশ্যে। যেহেতু আমরা পদ্মার বড়কুটি ঘাট থেকে নৌকায় উঠব, তাই সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে আমরা অটো থেকে নামি। সাহেববাজার থেকে পায়ে হেঁটে কিছুটা পথ গেলেই দেখা মিলবে পদ্মা নদীর। কিন্তু তার আগেই আমরা শীতের সকালের মিষ্টি আবহাওয়ায় চায়ের চুমুক দেই। এরপর পদ্মা গার্ডেনে বড়কুটি ঘাটে প্রবেশের জন্য জনপ্রতি 10 টাকা দিয়ে একটি কাঠের ব্রিজ পার হতে হয়। একটু আগে আমরা ঘাট পার হইলাম, সামনে নৌকা আছে, তো সেই নৌকা করে আমরা রওনা দিব সেই সীমান্তবর্তী গ্রাম চরখানপুর। নৌকার মেইন ঘাটে যাওয়ার পর সেখানে কিছুটা সময় অপেক্ষা করা লাগে। এখানে নৌকা পার হওয়ার দুটো উপায়, হয় নৌকা রিজার্ভ করতে হবে, আর না হয় চরের মানুষদের যাত্রীবাহী নৌকায় পাড়ি দিতে হবে। রিজার্ভ নৌকা তাড়াতাড়ি ছাড়লেও ভাড়া পড়ে যাবে অনেক বেশি, তাই চরের যাত্রীদের সাথে আমরাও অপেক্ষা করতে থাকি নৌকা ছাড়ার। চরের বাসিন্দারা প্রতিদিন নানা ধরনের কাজে নৌকা দিয়েই এই ঘাটে আসে শহরে যাওয়ার জন্য, আবার কাজ শেষে নৌকা দিয়ে ফিরে যায় চরে। অনেক সময় এমনও হয় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পর তারপর ছাড়ে নৌকা। ইতিমধ্যেই ঘাটে আমাদের সাথে আরও কিছু যাত্রী হয় নৌকা পার হওয়ার জন্য। তারপরে আমরা গিয়ে উঠি একটি নৌকায়। সামনে দেখিয়ে দিব, তাহলে ওই বুঝে নেবে। তোরা ওকে দিতে বললি, আমাকে যারা ধরে তোলে প্রথমে যে তারকে দিয়েছি। হ্যাঁ, সকাল প্রায় 9:20 ছাড়ে আমাদের নৌকাটি। নৌকায় পার হওয়ার জন্য আমরা দেই জনপ্রতি 40 টাকা। যদি যাত্রী আরো বেশি থাকতো তাহলে 20 থেকে 30 টাকাতে পার হওয়া যেত এই নৌপথ। নৌকা থেকে নেমে নৌকায় যারা আরো অনেকে ছিল তাদের সাথে আমরা হাঁটতে শুরু করি এই বালুর চরে। শীতকাল না হয় যদি গ্রীষ্মকাল হতো তাহলে বালুর উত্তাপ বেড়ে যেত আরো কয়েক গুণ, ফলে হাঁটতেও হতো অনেক কষ্ট। এই বালুময় চর দিয়ে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি চরখানপুর গ্রামের উদ্দেশ্যে। নৌকাটা আমাদেরকে সামনে নামাই দিছে। যদি বর্ষাকালে আসতাম তাহলে হয়তো বা হাঁটা লাগতো না, একবারে নৌকায় উঠতাম, একবারে গ্রামে নিজে নামাই দিত। তো এই হচ্ছে সাদা বালু। যেহেতু শীতকাল সেহেতু এই বালুর উপরে হাঁটতে তেমন একটা কষ্ট হচ্ছে না। যদি গ্রীষ্মকালে আসতাম তাহলে হয়তো বা মানে পা ফাটে যেত আর কি গরমে। উপরে সূর্যের তাপ আর নিচে বালুর উত্তাপ। নতুন একটা অভিজ্ঞতা সাক্ষী দিতে যাচ্ছি আমি আর আমার বন্ধু জিম। ভালো লাগছে বেশ যেতে। তো আমারও আসলে এই চরখানপুর রাজশাহীতে থাকা সত্ত্বেও যাওয়া হয়নি। রিফাত আসছে, রিফাতের কল্যাণে এখন হয়তো যাওয়া হচ্ছে। যতটুকু জানি যে এখানে 3টা চর আছে, এটা চরখানপুর, এটা চর মাঝারদিয়ার, আর একটা হচ্ছে চরখিদিরপুর। তো আমরা যাচ্ছি মূলত চরখানপুরে। আমাদের সাথে আরও কিছু মানুষ আসছিল, তারা সামনে আগে গেছে। আমাদের এই বালুর মধ্যে হাঁটতে একটু কষ্ট হচ্ছে আর কি। বালুর এই পথ দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম চরের মানুষেরাও হাঁটে হাঁটেই যাচ্ছে শহরের দিকে। তাদের কেউ বা যাচ্ছে দৈনন্দিন কাজে, কেউ বা যাচ্ছে চরের জিনিসপত্র শহরে বেচার জন্য।
এলে কি মুরগি কোথায় নিয়ে যাচ্ছেন? বাজারে। বাজারে। আপনার গ্রাম কোথায়? গ্রাম খানপুর। ও আচ্ছা, আজিজুল ভাইকে চিনেন? চিনবো না কেন, আমাদের বাড়ির কাছে তো। যাচ্ছি আর কি ঘুরতে। সোজাই তো রাস্তা। ঠিক আছে। শীতকাল আর কুয়াশা দেখে আমরা তো সকাল সকাল এসে মাফলার লেজার কত কি পরে আসছি, আর এখানে আসার পর এমন সূর্যের তাপ আর হাঁটতে হাঁটতে এমন ক্লান্ত, মানে মনে হচ্ছে না যে শীতকাল চলতেছে। অথচ কালকে থেকে আমরা নাক মুখ বেঁচায় লেজার হুডি পরে এই রাজশাহী শহরটা ঘোরাঘুরি করছি। একজনের সাথে দেখা হইলো, উনি চরখানপুরের বাসিন্দা। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে সোজা হাঁটলেই আমরা চরখানপুরে পৌঁছায় যাব। কতটা সময় লাগবে সেটা আমরা জানি না, দেখা যাক। একটা অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন তখন আপনাদের কাছে সেখানকার নৌকাওয়ালা বা ভ্যানওয়ালা বা গাড়ি চালকরা একরকম ডিল করবে, আর লোকালদের কাছে আরেক রকম ডিল। ওরা যখনই বুঝে যাবে যে আপনি বাহির থেকে আসছেন, তখনই ওরা আপনাদের কাছ থেকে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে, একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তো তেমনই এখানে যখন আমরা আসলাম, প্রথমে ঘাট পাড়ার জন্য প্রথমে 10 টাকা দিয়েছিলাম, দিয়ে যখন নৌকা উঠি তার আগে আরেকজন আসছে, আসে উনি 20 টাকা করে দাবি করতেছে। তো আমরা তো লাইনঘাট জানি মোটামুটি, তো ওনাকে বুঝাই বললাম যে আমরা ঘাট পার হওয়ার সময় প্রথমে একবার 10 টাকা দিছি। ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি নিজে বলছে আর কোনো টাকা দেওয়া লাগবে না, সেখানে আপনি টাকা নেওয়ার কে। এটা বলার পর উনি আর টাকা দাবি করে নাই। তো ভাবছে নতুন মানুষ, বাইরে থেকে আসছি, যা যাবে তাই দিব। তো এই হচ্ছে বিষয়। পায়ে হেঁটে অনেকটা যাওয়ার পর সামনে হাঁটু সমান পানি, ফল জুতা খুলে হাতে নিয়ে প্যান্ট হাঁটু পর্যন্ত উঠিয়ে পার হতে হয় সেই জায়গাটি। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। হ্যাঁ মিয়া, কিন্তু ভুল রাস্তাতে, ওইদিক দিয়েই তবে, এদিক খাল বেশি। দেখিও খাল, দেখিও। এখানে পদে পদে নতুন অভিজ্ঞতা। ছোট্ট একটু পানির মধ্যে ছিল, সেটা পার হতে লাগলাম। এই যে জুতা নিয়ে আমরা এখন হাঁটতেছি, সামান্য একটু পানি পার হইলাম। তো এখানে এমনও শুনছিলাম যে অনেক সময় এখানে বাইকের ব্যবস্থা থাকে। আপনি নদী পার হয়ে যখন নৌকাওয়ালা আপনাকে এই চরে নামাই দিবে, তখন সেখান থেকে বাইক নিয়ে আপনি যাইতে পারবেন চরখানপুর গ্রামে বা চর মাঝারদিয়ার বা অন্য কোথাও। অনেক সময় ট্রাক্টর এদেরকে ঘোরাঘুরি করে, ওদের লোকাল ট্রাক্টর। ওদেরকে বললে কিন্তু ওরা আবার আপনাদেরকে কিছু টাকা বিনিময়ে পার করে দিবে। এরা এই পার যাবে না, এই পারই যাবে না, ওপার ভাঙবে না। না না, ওই পার যাবে না, এই পারই ভাঙবে, তারা চলে যাবে আগে। ও ওই পার যাবে না আর কি, বুঝতে পারছি। এই যে বর্ডার, এই যে কিছু ওখানে উঁচু চর পড়েছে, হ্যাঁ উঁচা চর দেখে, ওখানে চর পড়েছে, ওখানে যে আবার বাড়ি করে নিয়েছে ঘুরছে। এখনো অনেকটা পথ যাইতে হবে। আমরা এখানে দূর থেকে হালকা হালকা গাছ দেখা পাচ্ছি। তো ওনারা বললো যে ওই গাছটাই হচ্ছে চরখানপুর গ্রাম। আমরা যতদূর হাঁটে আসলাম এখন পর্যন্ত, আবার এতটা পথ আমাদেরকে যাইতে হবে। তো এই পিছনটা দেখতে পাচ্ছেন, পিছনটা আসলে অনেক দূর, মানে যেখান থেকে হেঁটে আসছি এই জায়গাটা এরকম আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ছাপ পড়ে আছে অনেকজনের, মানে আমি যখন হাঁটতেছি তখন আমার পা জুতা সব ভিতরে একটু ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো বর্ষাকালে গরুটা এটা হলো পানির নিচে থাকে, তো এখন যেহেতু শীতকাল পানি কম। আর আমরা একটা তথ্য পাইলাম যে আমরা যে চরের মধ্যে দিয়ে এখন হাঁটতেছি, এই চরখানপুর এই গ্রামগুলো একটা সময় কিন্তু এখানেই ছিল। নদী ভাঙতে ভাঙতে ওনারাও আস্তে আস্তে পিছিয়ে গেছে। এখন ওনারা বর্তমানে একদম ভারত সীমান্তের কাছে আছে। আপনারা যারা রাজশাহী শহরে রাতের বেলা ঘুরতে আসবেন, তারা কিন্তু এই পদ্মার পাড় থেকে অনেকে বর্ডারের আলো দেখে থাকবেন, লাল লাল আলো জ্বলে বর্ডারে। তো এই হচ্ছে বিষয়। তো ওনারা ওনাদের বাড়ি ভিটা ছাড়ে বা পৈতৃক ভিটা ছাড়ে বা তাদের গ্রামের মায়া ছেড়ে তারা এখান থেকে যেতে চায় না, যার ফলে কষ্ট করে হলেও, এরকম দুর্গম পথ হলেও তারা এখানেই বাস করে। এখান থেকে কিন্তু তাদের রাজশাহী শহরে যাওয়া কিন্তু অনেক টাফ একটা বিষয়, যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম। এদেরকে কিন্তু অনেকটা পথ হাঁটে, অনেক সংগ্রাম করে তারপর রাজশাহী শহরে যাওয়া লাগে। যারা এদিকে খেতে আবাদ করে, যারা মাছ চাষ করে, যারা অনেক কিছু বেচা বিক্রি করে বা মানে ছোটোখাটো ব্যবসা করে, তাদেরকে এখান থেকে জিনিসপত্র উভয় ওই রাজশাহী শহরে নিয়ে যাওয়া লাগে, তারপর তাদের পেটে দুমুঠো ভাত জুটে। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন যেদিক দিয়ে হাঁটতেছি, এখানে হাত কাটতে মানে একটা পথ তৈরি হয়েছে, এদিক দিয়ে ট্রাক্টরের কিছু দেখতেছি আমরা। অন্য সময় আসলে হয়তো বা এই ফিল্ডটা পাইতাম না, নৌকায় উঠতাম আর চলে যাইতাম। তো এই অভিজ্ঞতা থেকে আমরা বঞ্চিত হইতাম। তো শীতকালে আসে একদিকে যেমন কষ্ট হচ্ছে, আরেকদিকে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের মনকে নাড়া দিচ্ছে।
আরও অনেকটা পথ বালুর মধ্যে হাঁটার পর শুরু হয় মাটির পথ, যার ফলে হাঁটার কষ্ট কিছুটা কমে যায়। জানা যায় একটা সময় এখানেই ছিল চরখানপুর গ্রাম। পদ্মার ভাঙনে তারা পেছাতে পেছাতে চলে যায় সীমান্তের কাছে এবং সেখানেই বর্তমানে বসবাস করে। বর্তমানে এই স্থানে তারা বিভিন্ন কিছু আবাদ করে, তাই এই রাস্তায় তাদের আবাদ করা জিনিস পরিবহনের জন্য দেখা যায় ট্রলির ছাপ। আপনারা যারা চরখানপুর সম্পর্কে আগে থেকে অবগত, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে চরখানপুরকে চিনছেন, তাদের মধ্যে এমন কেউ বাদ যাবে না, বলা যায় 90% মানুষই আজিজুল ভাইয়ের নাম শুনবেন বা ওনাকে চিনেন। তো সেই আজিজুল ভাইয়ের বাড়িতেও আমরা যাব এবং ওনার বাচ্চা কাচ্চা না নাতিপুতি আছে, তাদের জন্য আমরা চিপস নিছি। এই চিপসগুলো তাদের সাথে আমরা দিব। চরখানপুর কি এদিকে? চরখানপুর, হ্যাঁ শুধু চলতি পথে দেখতে পেলাম একটি মোটরসাইকেল। ভাড়ার বিনিময়ে মোটরসাইকেলেও পাড়ি দেওয়া যায় এই পথ। একবার ভাবুন তো, এই পরিবেশের মধ্যে কতটা সংগ্রাম করে জীবনযাপন করে এই অঞ্চলের মানুষ। ওইখান থেকে কয় কিলোমিটার হবে গ্রাম? বড় কুঠি আর ভারতের রেশন কুঠি 6 মাইলের রাস্তা। তার মধ্যে আমার এটা হলো পুরাতন ভিটে, এই লাইনটা এখান থেকে এটা হলো 3 মাইল আর এদিকে হলো 3 মাইল। গ্রাম এখন এখানে ছিল, ভাঙতে ভাঙতে চলেছে। আগে সব বাড়ি ঘর ছিল, এটা হলো পুরাতন ভিটে। সব আগে বাড়ি ছিল। ঘাট থেকে এখন 3 মাইল হাঁটে আসছে। 3 মাইল মানে পানি টানি সব সহ। আমরা তো প্রথমে ভয় পাইছিলাম যে শীতকাল কেমন ঠান্ডা হয় না হয়, তো দেখতেছি যে রোদ উঠছে আর ভালোই গরম লাগছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, যার ফলে আমরা এখন কাপড় চোপড় খুলে ফেললাম। এই মাটির পথ শেষ হতে হতেই খুব কাছে দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেই চরখানপুর গ্রাম। কিন্তু সেখানেও নৌপথে পাড়ি দিতে হবে ছোট এই পানির অংশ। নৌকায় ওঠার আগে চারদিকে দেখতে পেলাম খড় দিয়ে বানানো রয়েছে গরু ছাগলের ছোট ছোট ঘর। জানতে পারি চরখানপুরের বাসিন্দারা এখানেই রাতে তাদের গবাদি পশুগুলো রাখে। গাড়ি মারা দেবে আর এদিকে এই গাড়ির মাথা দিয়ে হবে না, কেন করো? আরে ওই হবে তো জানেন, একবার খাটে গেলাম বেশ মাথা দেখবে যাত্রী নিয়ে নৌকাটি এপারে আসার পর আমরা উঠি সেই নৌকায়। নৌকায় উঠা মাত্রই প্রথমে নৌকাটি ঠেলে পানিতে ভাসানো হয়, এরপর বৈঠার মাধ্যমে আগানো হয় সামনের দিকে। আমি নৌকার বুঝতে পেরেছি না ভাই, যা করছে এখন নৌকা ছাড়ে তো ডুববে না ডুববে কেন? একটা বাড়িতে নাই যে একটা পার্টি আছে, হয় ভাই যদি এমন হয় তো বাঁচলে ভাসে যাবে। লুঙ্গি ঢিল দিয়ে রেখে লুঙ্গি ধরতে গেলে ডুবে দিতে হবে। এই নৌকায় জনপ্রতি 10 টাকা দেওয়ার মাধ্যমে প্রায় 1 ঘন্টারও বেশি পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাই ভারত সীমান্তবর্তী গ্রাম সেই চরখানপুরে। বন্ধুরা, আগামী ভিডিওতে তুলে ধরব এই চরখানপুর গ্রামের চালচিত্র। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।